তো ও তো জানতো আমি ওকে ছাড়া বাঁচবো না। ও তো আগে আমাকে শুট করতে পারতো, তারপর তো নিজেকে শুট করতো, দুজনে একসাথে চলে যেতাম, তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না। বেশ সংসার করতে দিল না শাশুড়ি অমিতা সাহা। এবার যেভাবে সেই কান্নায় ভেঙে পড়ে সেই সুস্মিতা সাহা সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে। গোপন যেভাবে সেই প্রেমের সম্পর্ক থাকলেও সেই স্বামী যে নাকি মায়ের ভালোবাসায় সেই বিষয়টি প্রকাশ করতে পারত না, এমনকি সর্বশেষ পরিস্থিতি থেকে স্ত্রীকে তালাক দেওয়ার বিষয় নিয়ে যেভাবে চাপ প্রয়োগ করছিল সেই মা অমিতা সাহা, এই স্ত্রী সুস্মিতা সাহা যে নাকি বর্ণনা প্রদান করেছে, এমনকি যেভাবে সেই তথ্য জানিয়েছে। ভিডিও ক্লিপটি দেখতে থাকুন। শাশুড়ির দ্বন্দ্বে যেভাবে সেই স্ত্রী তার সেই স্বামীর সংসার করতে পারলো না, এমনকি পলাশ সাহার পরিণতি যেভাবে মৃত্যু। ভিডিও ক্লিপটি দেখতে থাকুন, দেখলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আশা নিশ্চয় নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আশিস রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পলাশ সাহা যে নাকি তার স্ত্রী সুস্মিতা সাহা এমনকি নিজের কলিজার টুকরা মাকে নিয়ে একসাথে থাকতে চেয়েছিল, কিন্তু মা যে নাকি চেয়েছিল পুত্রবধূ ধনী, এমনকি অর্থ থাকুক, টাকা পয়সা থাকুক, এমনই পুত্রবধূ তার শখ। কিন্তু সেখানে সেই বিষয় নিয়ে যেভাবে পুত্রবধূ এমনকি শাশুড়ির মধ্যে দ্বন্দ্বে সেই পলাশ সাহা যেভাবে আত্মহত্যার পরে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে সুস্মিতা সাহা। চলুন তার কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেবো। আমার শাশুড়ি আমাকে সংসার করতে দিল। আমার হাজবেন্ড মানে যে সেদিন যে মারা গেল 7 তারিখ 6 মে সকালে, আমার হাজবেন্ড অফিসে যাওয়ার সময় কখনোই আমাকে বাই করতে পারতো না। টাটা বা বাই দেওয়া, যে ওয়াইফ সে আমার একটা বাই করে যায়, সেটা পারতো না। একমাত্র তার মায়ের জন্য, আমার শাশুড়ি মার জন্য সে পছন্দ করতো না, তাই যেদিনই করতো সে রেগে যেত। তারপর থেকে আমার হাজবেন্ড বাদ দিয়ে দিল বাই দেওয়া তার মায়ের সামনে। তো সেদিনকে কোনোভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে, তো সে আমাকে বাই দিল হাত নেড়ে আমার দিকে তাকিয়ে, মানে চলো একটু মোড়ের মাথা থেকে একটু চা খেয়ে আসি, আমার সাফোকেটেড লাগতেছে। কজ আমাকে বাবার বাড়ি আসতে দিত না, আমার হাজবেন্ড চাইতো না আমি বাবার বাসায় আসি। তো তখন সে বলতো কি তাহলে মাকে বলে মা তুমি আমি একসাথে চলো হেঁটে আসি, চা খেয়ে আসি। তো আমি বলতাম আমার সাফোকেশনের কারণ তো তোমার মা। সে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে তুমি অফিসে থাকাকালীন যে পরিমাণে পেইন দিচ্ছে, আমি সাফোকেটেড ফিল করতেছি। তো বাইরেও যদি সে যায়, আমার সাফোকেশন যদি আমি সাথে নিয়ে যাই, তাহলে আমি আর ফ্রি হলাম কিভাবে? আমার হাজবেন্ডের কথা ছিল ওটা, তো সে সেটা ক্যান্সেলই করে দিল। তখন আমরা শান্তিনগরে ছিলাম। সে বলেই দিল যে না, মা ছাড়া আমি যেতে পারবো না। ওই দিনকে সে আমাকে টাটা দিল। তার মা কোনোভাবে ঘর থেকে, মানে সে কি করতে গেছে জানি না, ব্যাক করে এসে দেখে তার ছেলে আমাকে বাই দিচ্ছে, সে সেটা দেখে ফেলছে। ব্যাস ওখানেই আমাকে আমার হাজবেন্ড শেষবারের মতো টাটা দিছে। আর আমাকে কখনোই টাটা দেয় নাই, সে কখনোই টাটা দেয় নাই, আর দিবেও না। সে আমাকে বাইও করে নাই। তো তখন যখন সে ঘর থেকে বের হচ্ছে, তখন তার মাকে বললো কি মা আমি আসি। তার মা রেগে গেছে জন্য তার মা তার সাথে কথা বললো না, বললো মা আমি আসি, তুমি একটু রেস্ট নিয়ে তারপরে পুজো করতে যেও। তার মা কথাই বললো না, সে তার ঘরে চলে গেল। আমার হাজবেন্ড চলে গেল বাইরে অফিসে। সে চলে যাওয়া শেষ যাওয়া বলতে আমাদের যে হ্যাপিলি একটা বাই দিয়ে যাওয়াটা, ওটাই ছিল তার শেষ যাওয়া। দুপুর হলো, আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন, মা তোমার মুখ কালো কেন দেখলাম? আমার হাজবেন্ড এত মা ভক্ত ছিল, তার মায়ের যে সে যে বের হয়েছে, তার মা যে তাকে বলে নাই যে বাবা আচ্ছা আয়, তাহলে ওইটা যে সে বলে নাই, এজন্যই তার মন খারাপ হয়ে গেছে আমার হাজবেন্ডের, যে মা কেন বললো না আমাকে আসার সময় যে বাবা আয় তাহলে। তো পরে আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন, আমি তো ঘরের মধ্যে ছিলাম, আমি শুনেছি যে সে তার মাকে ফোন দিছে, বলতেছে মা তুমি কেন রাগ করছো বা কিছু। আমি তো অ্যাজ ইউজুয়াল, আমি 2.5 বছর ধরে দেখতেছি, এগুলো আমার মুখস্থ হয়ে গেছে অলরেডি। তো সেই মুহূর্তে তার মা তাকে কারণ বলতেছে না, তাকে খুব প্রেশার দেয় তার মা, মানে বলতে চায় না, সে ওরকম রাগ হয়ে থাকে। তার মায়ের এই অত্যাচার সেকেন্ডের পর সেকেন্ড, আমাদের একটা জায়গায় মানে ঘুরতে যেতে দিত না। আমরা হানিমুনে গিয়েছি, সে সাথে যাবে, সে রাগারাগি, আমরা একটা রাত মাত্র হানিমুনে যে কক্সবাজার কাটাতে পারছি। তার মায়ের রাগের কারণে সে আবার ব্যাক করছে, যে মা রাগ করে আসছে, সে যেতেই পারলো না। আমরা ঢাকাতে থাকাকালীন যে কোনো জায়গায়, রমনা পার্ক হোক
বা যে কোনো একটা ঐতিহাসিক স্থান হোক, ঢাকাতে তো সবকিছু সাজানো, সব জায়গায় সে তার মাকে নিয়ে গেছে। তো একটা পর্যায়ে বিয়ের 6-7 মাস পর্যন্ত আমি খুব ভালোভাবে তাদের সাথে মেইনটেইন করে চলছিলাম। ভিডিওতে দেখেছি আপনি খাইয়ে দিচ্ছেন আপনার শাশুড়িকে, বা জড়িয়ে ধরেছেন, হাসছেন। আমি আমার শাশুড়ি মাকে বিয়ের প্রথমে আমার মা বলতাম, তুমি করে কথা বলতাম। তাকে অ্যাড্রেসিংটা ছিল আমার তুমি, মা তুমি খেতে আসো, মা তোমার কি এটা লাগবে, মা তোমার কি ওটা লাগবে। 6-7 মাস পর্যন্ত আমি এটা মেইনটেইন করছি। আমি কষ্ট পাইতাম, ভিতরে ভিতরে কষ্ট পাইতাম যে আচ্ছা আমার তো স্পেস হচ্ছে না, বা আমি যেটা চাচ্ছি আমাকে তো তারা বুঝতেছে না, আমি শুধু তাদের জন্য করে যাচ্ছি স্যাক্রিফাইস। তো এই 6-7 মাস যখন আমি স্যাক্রিফাইস করলাম, একসময় দেওয়ালে যে পিঠ থেকে গেল, কারণ তখন অনেকগুলো অপবাদ আসতে থাকলো যে আমি এত কিছু করতেছি তাদের জন্য, এত স্যাক্রিফাইস করতেছি, তারপরেও তার মা আমার হাজবেন্ডকে নিষেধ করতেছে যে অফিসে যে বউকে ফোন দেওয়ার কি আছে। আমার হাজবেন্ড বললো যে মা ও দুপুরে খাইছে কিনা এই জন্য ফোন দিয়েছি। আমার বাবার বাসা থেকে আমার শ্বশুর বাড়িতে, মানে আমার হাজবেন্ডের বাসায় একবারও যাওয়া হয় নাই। আর আমার মা বাবা কখনোই যায় নাই। কখন এরকম ভাবে যেটা করে আমার শাশুড়ি, আমার হাজবেন্ডের মুখের দিকে তাকিয়ে আমার শাশুড়িকে অনেক ভালো রাখার চেষ্টা করতাম, কারণ আমি জানতাম আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে, কারণ আমার হাজবেন্ড তো মাকে ভালোবাসে। তো আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে। ওই জন্য আমি আমার শাশুড়িকে ভালো রাখার চেষ্টা করেছি প্রথম 6-7 মাস পুরোটা দম দিয়ে আমি চেষ্টা করেছি আমার শাশুড়ির খেদমত করা থেকে শুরু করে তার কাপড়টা পর্যন্ত আমি যে ধুয়ে দিতাম, নেড়ে দিতাম। তারপরেও তার মন পায় নাই, সে তার ছেলের সাথে আমাকে একটা মুহূর্ত একা থাকতে দিত না। 6-7 মাসে এত কিছু করার পরেও থাকতে দিত না। তখন আমার দেওয়ালে পিঠটা ঠেকে যাবে, আমার বয়স 20, আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে, যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম, আমার স্বামীকে, তাকে নিয়ে আমার সংসার করা হলো না। আমি কিভাবে বাঁচবো? ও নিঃশ্বাস নিতে পারতেছে না, ওর গা কত যে শক্ত ছিল, ঠান্ডা ঠান্ডা, ওর হাত পা শক্ত। ও যে কত সুন্দর ছিল, আমার হাজবেন্ডের মতো সুন্দর ছেলে আমি দেখি নাই আমার লাইফে দেখি নাই। ও আর আসবে না, ও আমাকে এসে জড়িয়ে ধরবে না। ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না, যাওয়ার আগে আমার একবার হাগও করলো না, জড়িয়েও ধরলো না। ও নিজের মতো চলে গেল। কত অভিমান, কত কষ্ট নিয়ে যে ও চলে গেল, কত অভিমান নিয়ে চলে গেল। আমাকে নিয়ে যেতে পারতো, ও তো আমাকে ভালোবাসতো, ও তো জানতো আমি ওকে ছাড়া বাঁচবো না। ও তো আগে আমাকে শুট করতে পারতো, তারপর তো নিজেকে শুট করতো, দুজনে একসাথে চলে যেতাম, তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না। আজকে আমাকে পুলিশ প্রশাসনে যেভাবে চাকরি করে ছেলে, কিন্তু সেখানে পৌঁছাচ্ছে না মায়ের, যে বিষয় নিয়ে সেই পুত্রবধূর সাথে দ্বন্দ্ব, এমনকি পুত্রবধূ যে নাকি এক পর্যায়ে যেভাবে সেই স্বামীকে তার মাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়ার ভিডিও, যেভাবে শাশুড়ি এমনকি স্ত্রীর দ্বন্দ্ব মিটিয়ে গেল, সেই পলাশ কতটা কষ্ট নিয়ে সে পৃথিবী ছেড়েছে। অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।